বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিন তো একটু বোর্ডের। সাদাই দেন। মানে আমি কি মিউটে আছি? আমার সাথে যারা আছেন শুনতে পাচ্ছেন কি না? হুম, কালার চেঞ্জ করতেছি, রাখ। ওকে, আজকে হচ্ছে মধ্যযুগের যে অংশটা আমি আপনাদেরকে পড়াবো, মধ্যযুগ, এই অংশটা আমি আপনাদেরকে পড়াবো। আপনাদের মঈন স্যার যে অংশটুকু পড়িয়েছে তারপর থেকে সম্রাট আকবর, মুঘল সাম্রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন সম্রাট আকবর। এই অংশ থেকে আমি আপনাদেরকে শুরু করব। আচ্ছা, সাউন্ড নেই? আচ্ছা, পেয়ে যাবেন। আর একটু সাউন্ড হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো যা হোক, যারাই এখন জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা তো আমাদের ক্লাসের যে সিকোয়েন্সটা আমরা কিন্তু সেই অনুযায়ী পড়াবো। ওকে, আপনাদের গত ক্লাসটা যেখানে ছিল সেটা হচ্ছে সম্রাট আকবর। দেখেন মনে আছে কিনা? সম্রাট আকবর যিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বশ্রেষ্ঠ শাসক। এই পর্যন্ত হয়েছে, তাই না? আপনাদের স্যার তো এই পর্যন্তই পড়িয়েছে। আমি আসলে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সাথে দেখা হয়নি, তো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে জয়েন করার। সাউন্ড ওকে? ওকে। এখন দেখেন, মুঘল সাম্রাজ্য এই ভারতবর্ষের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এক সময়। দীর্ঘকাল পর্যন্ত মুঘলরাই বাংলাদেশকে শাসন এবং শোষণ করেছিল, ভারতবর্ষটাকেও শাসন শোষণ করেছিল। সম্রাট আকবরের হিসাবটা আমরা ধরেন না। সম্রাট আকবর আসলে কেমন ছিল দেখেন, তিনি বাংলা সনের প্রবর্তক। পরীক্ষাতে আসে বাংলা সনের প্রবর্তক কে? তাহলে বাংলা সনের প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন সম্রাট আকবর। ঠিক আছে, সম্রাট আকবর। এটা হচ্ছে 1584 থেকে, 1584 থেকে। আর যদি বলা হয় যে গণনা শুরু হয় কবে, মানে কোন সাল থেকে? আচ্ছা, 1584 সাল থেকে হচ্ছে এই বাংলা সনটা চালু করা হয়েছিল। ঠিক আছে, আর গণনা বা বেসমেন্ট ধরা হয়, গণনার সাল 1556 থেকে, অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের যে দ্বিতীয় যুদ্ধটা 1556 সালে, ওই সাল থেকে মূলত হিসাব শুরু হয়, গণনা শুরু হয়। কিন্তু চালু হয়েছে কবে থেকে? 1584। তার মানে এর আগে যেই সালগুলো ছিল এগুলো সহ অ্যাড হয়েছে। তাহলে গণনার সাল হচ্ছে 1556 থেকে। তেমনিভাবে দেখেন 622 খ্রিস্টাব্দে কি হয়েছিল? হিজরি সন গণনা শুরু হয়েছিল। এই 622 খ্রিস্টাব্দে হিজরত করা হয়। হিজরত করেন কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখান থেকেই এই যে হিজরি সন গণনা শুরু। তাহলে হিজরি সন গণনা শুরু হয় কবে থেকে? সেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দ থেকে। আর এই যে হিজরি সন, এটা চালু করলেন কে? এটা চালু করেন যিনি, তিনি হচ্ছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মূলত হিজরি সন চালু করেছিলেন। তার আগে ইংরেজি সনটাই গণনা করা হতো। কিন্তু মহানবী যে বৎসর হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, ওই বৎসর এইরকম হলে কেমন হয়? জুবায়ের মাহমুদ আচ্ছা অভিযোগ করেন স্যার চেঞ্জ হইলে, স্যার কি বলেন, টপিক ঠিক আছে কিনা দেখেন।
আপনার টপিকটা ঠিক থাকলেই হলো। হ্যাঁ, আপাতত স্যার লাগতেছে নাকি পড়া লাগতেছে, ডিসিশন নেন। হ্যাঁ ঠিক, আনোয়ার খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। আচ্ছা, ক্লাস করেন, স্যার শুধু চেঞ্জ হয়, তাই তো? আপনার জীবনে আপনি চান যে একজন স্যারের কাছেই পুরো কোর্স করে ফেলতে, মানে সারা জীবনে পড়া শেষ করে ফেলবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে অধিক ভালোবাসার কারণে। এরকম আমাকেও দেখেছি অনেকে বলে, তো এটা কিন্তু একটা নেগেটিভ সাইড। আপনি বিভিন্ন স্যার থেকে শিখবেন এক এক ধরনের একটা স্টাইলে। পরীক্ষার মধ্যে দেখেন কয়েকটা সাবজেক্ট থেকেই আপনাকে প্রশ্ন করা হয়। তো এটা কেন করা হয়? দেখে যে আপনি আসলে ঠিক জায়গায় আছেন কিনা, আপনি পারেন কিনা মেনটেন করতে। তো এই কারণে আর কি আপনি নিতে পারছেন না। আচ্ছা স্যার, এইভাবে স্যার পাল্টাইলে কোনো ক্লাসেই মন বসবে না স্যার। ঠিক বলছেন, আপনার মন বসবে না। আচ্ছা দেখেন, মন বসা না বসা আপনি ক্লাস শুরু করেন না। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দে এইটাকে বেজ ধরে হিজরি সন চালু করলেন কে? সেটা হচ্ছে আমাদের হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো পরীক্ষাতে আসে যে হিজরি সনের প্রবর্তক কে? হিজরি সনের প্রবর্তক হজরত ওমর। আর যদি বলা হয় বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন সম্রাট আকবর। এই দুইটা জিনিস, তাহলে বাংলা এবং হিজরি দুইটা জিনিস আমরা জানলাম। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে সম্রাট আকবরের কথা আমরা বলছি, তো ওনাকে কি আসলে হিজরি সনের জনক বলা হয় কিনা? পরীক্ষাতে আসছিল হিজরি সনের জনক কে? দেখেন, হিজরি সনের জনকটা কে, এটা পরীক্ষাতে যদি আসে তখন কি করবেন? সবাই কিন্তু আকবর দিয়ে আসবে। তাহলে এই বিষয়টা একটু জেনে রাখেন। সরি, বাংলা সনের জনক, বাংলা সনের জনক কে, এরকম যদি প্রশ্ন আসে মনে রাখবেন সেটা হচ্ছে আহমেদ ফতেউল্লাহ খান সিরাজি। আহমেদ ফতেউল্লাহ খান সিরাজি, ওনার বাড়ি হচ্ছে ইরানের সিরাজ নগরে। তিনি আকবরের নির্দেশে বাংলা এবং আরবি এবং ইংরেজি সনের সাথে মিল রেখে বাংলা সনটা তৈরি করে দিয়েছিলেন। যার কারণে এই আহমেদ ফতেউল্লাহ খান সিরাজিকে বলা হয় বাংলা সনের প্রবর্তক বা বাংলা সনের জনক। আর প্রবর্তন করেছেন তৎকালীন সময়ে যিনি প্রেসিডেন্ট ছিলেন সম্রাট আকবর, তিনি হচ্ছেন এটা প্রবর্তন করেছেন, কিন্তু এই সনটা যিনি তৈরি করে দিয়েছেন তাকেই বলা হয় বাংলা সনের জনক। ঠিক আছে? আচ্ছা, তো আমি আকবর থেকে আমি শুরু করেছি, কারণ আমাকে মঈন জানালো যে এই পর্যন্ত আপনাদের ক্লাস চলছিল। আমি এখন ক্লাস স্টার্ট করব। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত হয়েছেন, তো তাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে কাগজ কলম নিয়ে বসেন। ঠিক আছে? আশা করি যে শেষ পর্যন্ত যদি থাকেন আমি কিছু দিতে পারবো আপনাদের। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু, আমার ক্লাস শুরু। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মুঘল সাম্রাজ্য, আপনারা একটা ছন্দ মনে হয় মঈন পড়িয়েছে, সেটা হচ্ছে বাবার হলো আবার জ্বর, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, সারিল ঔষধে। এই পর্যন্ত মনে হয় আপনারা এই ছন্দটা পারেন। বাবার মানে হচ্ছে বাবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই যে হলো মানে হচ্ছে হুমায়ুন, যিনি হচ্ছেন আকবরের ছেলে। আবার মানে হলো বাবরের ছেলে। আবার মানে হচ্ছে আকবর, যিনি হুমায়ুনের ছেলে। আর জ্বর মানে জাহাঙ্গীর, এই সেই জাহাঙ্গীর, তিনি হচ্ছেন আকবরের ছেলে। সারিল মানে কি? সারিল মানে হচ্ছে শাহজাহান। আচ্ছা, এই শাহজাহান তিনি হচ্ছেন সম্রাট জাহাঙ্গীরের ছেলে। আর ঔষধ মানে আওরঙ্গজেব। মনে রাখতে হবে আওরঙ্গজেব হচ্ছে সম্রাট শাহজাহানের মানে ছেলে।
তো এই হচ্ছে মূলত মুঘল সাম্রাজ্যের একটা সিকোয়েন্স। আচ্ছা, এখন দেখেন আমরা এই আকবর সম্পর্কে এখন জেনে নিব। আপনারা কেউ জানেন আকবর আসলে কয়টা ধর্ম পালন করতেন? আকবর কিন্তু তার রাজ্যের মধ্যে বিভিন্ন ধর্ম প্র্যাকটিস করত, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারপর হচ্ছে শিখ থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের ফ্রিডম ছিল আকবরের রাজদরবারে। তো তিনি দেখলেন যে আসলে কোনো ধর্মই শান্তি দিতে পারে না। তিনি নতুন একটি ধর্ম প্রতিষ্ঠা করলেন, যে ধর্মের নাম হচ্ছে দ্বীন এলাহি। মনে রাখবেন, এই যে দ্বীন এলাহির প্রবর্তন। আচ্ছা, দ্বীন এলাহির প্রবর্তন করলেন কে? সম্রাট আকবর। তিনি অন্যান্য ধর্মের লোকদেরকে তিনি অন্যান্য ধর্মের লোকদেরকে ফ্রিডম দেওয়ার জন্য তার রাজদরবারে বলা হলো যে আপনারা সবাই দ্বীন এলাহি গ্রহণ করেন। এই ধর্মটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের জন্য প্রযোজ্য। কিন্তু দেখা গেল যে এই ধর্মে তত একটা মানুষজন ঝুঁকে না। 18 জন বা 19 জন এই ধর্মের অনুসারী ছিল। তার মৃত্যুর পর কিন্তু দ্বীন এলাহি শেষ হয়ে যায়। তারপরে দেখেন, এই সম্রাট আকবর হিন্দুদেরকে খুশি করানোর জন্য তিনি জিজিয়া কর রহিত করেন। এই লাইনটা একটু মনে রাখেন, জিজিয়া কর রহিত। পরীক্ষা আসছিল যে জিজিয়া কর রহিত করেন কে? তিনি হচ্ছেন সম্রাট আকবর। মুসলমান ভূখণ্ডে বসবাস করার জন্য যে অতিরিক্ত একটা ট্যাক্স দিতে হতো, এটাকে বলা হয় জিজিয়া কর। তো অতিরিক্ত নিরাপত্তার জন্য এই ট্যাক্সটা নেওয়া হতো, কিন্তু আকবর এসে এটা বন্ধ করে দিলেন বা বাতিল করে দিলেন। তাইলে আকবর সম্পর্কে আমরা জানলাম। বলা হয়ে থাকে আকবরের বিয়ের সংখ্যা কত? আকবর বিয়ে করেছেন মাত্র 40টা। ঠিক আছে, আকবর 40টা বিয়ে করেছে। এটা হচ্ছে আকবর সম্পর্কে একটা ধারণা আর কি মানুষের। তো আকবরের ঘরে যে পুত্র সন্তান জন্মিয়েছেন তিনি হচ্ছেন সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, আরেকটু বলে রাখি, যদি বলা হয় যে বাংলায় প্রথম মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে, তাহলে যদি বলা হয় বাংলায় প্রথম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তাহলে সেটা হচ্ছে আকবর। কবে সেটা? 1576 সালে বাংলা আক্রমণ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা আক্রমণ। এর আগে কিন্তু বাংলায় কেউ আক্রমণ করেনি। তাহলে কোন মুঘল সম্রাট প্রথম বাংলায় আক্রমণ করেছিলেন? তিনি হলেন সম্রাট আকবর। কিন্তু আকবর এসে সুবিধা করতে পারেনি, বাংলায় আক্রমণ করে সুবিধা করতে পারেনি। কারণ কি? কারণটা হচ্ছে বাংলায় তখন যে শাসনটা চলতো সেটা হচ্ছে 12 ভূঁইয়াদের শাসন। আপনারা নিশ্চয়ই এই যে 12 ভূঁইয়া, এই 12 ভূঁইয়াদের নাম শুনেছেন। 12 ভূঁইয়ারা মানে জমিদারদের একটি সংগঠন। আর এই 12 ভূঁইয়াদের যিনি নেতা ছিলেন ওনার নাম হচ্ছে ঈশা খাঁ। ঠিক আছে, এই যে ঈশা খাঁ তিনি হচ্ছেন 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। আর 12 ভূঁইয়াদের যে রাজধানী ছিল, 12 ভূঁইয়াদের যে রাজধানী এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ। ঠিক আছে, নারায়ণগঞ্জের এই যে সোনারগাঁ এটা হচ্ছে 12 ভূঁইয়াদের রাজধানী। ঠিক আছে, আর 12 ভূঁইয়াদের সর্বশেষ নেতা কে ছিল এটা পরীক্ষায় আসে। শেষ নেতা যদি বলা হয় তিনি হচ্ছেন মুসা খাঁ। মুসা খাঁ কে ছিলেন? মুসা খাঁ হচ্ছে এই যে ঈশা খাঁর ছেলে। ঠিক আছে, মুসা খাঁ হচ্ছে সর্বশেষ 12 ভূঁইয়াদের নেতা। 12 ভূঁইয়াদের দাপটের কাছে মুঘল কিন্তু টাইম পায়নি, যার কারণে স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা আকবর করে যাইতে পারেন নাই। এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলায় স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্যটাকে ইস্টাবলিশড করেছিল কে? সেটা হচ্ছে আকবরের সুযোগ্য সন্তান সম্রাট জাহাঙ্গীর। তাহলে বাংলায় স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, আচ্ছা, আপনাদের যদি লেখা হয়ে থাকে ডান লিখবেন যে ভাইয়া আমার লেখা শেষ, তাহলে আমি পরে যাব।
হ্যাঁ, আপনাদের কিশোরগঞ্জের ঈসা খাঁ। আচ্ছা, তাহলে আমি কি বললাম? বাংলায় প্রথম আক্রমণ করলেন হচ্ছে আকবর, কিন্তু বাংলার শাসনভার তিনি ধরে রাখতে পারেননি। কাদের কারণে? 12 ভূঁইয়াদের কারণে। বাংলায় তখন শাসন চলতো 12 ভূঁইয়াদের। 12 ভূঁইয়াদের শক্তিশালী নেতা ছিল ঈসা খাঁ, আর সর্বশেষ নেতা ছিলেন মুসা খাঁ, যার কবর এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। মুসা খাঁর কবর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর ঈসা খাঁর কবর হচ্ছে সোনারগাঁয়ে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, ফাইন। তাহলে আমি পরে যাচ্ছি। এবার দেখেন, ঈসা খাঁর সম্রাট আকবরের যেই সুযোগ্য সন্তান সম্রাট জাহাঙ্গীর, বলেন তো সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি? কেউ কি জানেন? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান। মনে রাখবেন, নূরজাহান। ওনার প্রকৃত নাম কিন্তু মেহেরুন্নেসা। ঠিক আছে, প্রকৃত নাম যেটা সেটা হচ্ছে মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা। আচ্ছা, তাহলে মেহেরুন্নেসা যেটা হচ্ছে তার প্রকৃত নাম, কিন্তু নূরজাহান হচ্ছে একটা ফুলের নাম। ইরানের একটা ফুল আছে বিখ্যাত, এই ফুলের নাম অনুযায়ী নেসার নামকরণ করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। তো নূরজাহান কিন্তু আসলে শখে বিয়ে বসে নাই জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর অনেক চেষ্টা করেছিল নূরজাহানের মন পাইতে, কিন্তু নূরজাহান পাত্তাই দেয়নি। তখন জাহাঙ্গীর নূরজাহানকে বুঝালো, দেখো আমার কিসের অভাব বলো, তুমি কেন রাজি হতে চাও না? তিনি বলল যে কেন রাজি হতে চায় না জানেন না? বলছেন না। বলছে আপনার বাবার সম্রাট আকবর কিন্তু 40টি বিয়ে করেছে। ঠিক আছে, আর আপনি কিন্তু আমাকে দিয়ে শুরু করতে চাচ্ছেন। বলছে যাবো কা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বাবা করেছে বলে কি আমিও করব? বলছেন না, বিশ্বাস নাই, রক্ত মানুষের কিন্তু চেঞ্জ হয় না। তো এই বইলা হচ্ছে তাকে মানে অবহেলা করলো। আর নূরজাহানের বাবা জাহাঙ্গীরের ভয়ে গোপনে নূরজাহানকে বিয়ে দিয়ে দেয়। ইতিহাস পড়লে পাবেন নূরজাহানের সেকেন্ড ম্যারেজটা হয়েছিল জাহাঙ্গীরের সাথে, ফার্স্ট ম্যারেজটা কিন্তু আরেকজনের সাথে হয়েছিল। যখন আরেকজনের সাথে তার বিয়ে হয়ে যায়, এই সম্রাট জাহাঙ্গীর সৈন্যবাহিনী পাঠায়া নূরজাহানকে নিয়ে আসে। ঠিক আছে, নিয়ে যায় না, বাস বিয়ে করে ফেলে, জোর করে বলা চলে। ঠিক আছে, 3 মাস পরে নূরজাহানকে বলা হয় যে নূরজাহান, এখন যদি তোমার ভালো না লাগে চলে যাও। 3 মাস পর যদি কাউকে এরকম বলা হয়, আপনি কি যাবেন? তো কখনো না। তো যা হোক, এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের খারাপ দিক। আসেন আমরা কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি। তিনি বাংলায় স্থায়ীভাবে মুঘল শাসন চালু করলেন। তাইলে বাংলায় স্থায়ীভাবে মুঘল শাসন চালু হয় কার সময়ে? সেটা হচ্ছে এই জাহাঙ্গীরের সময়ে। জাহাঙ্গীর হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম সুবেদার নিয়োগ করেছিলেন। 1608 সালে প্রথম সুবেদার নিয়োগ। আচ্ছা, প্রথম সুবেদার নিয়োগ করা হয় কাকে? ইসলাম খানকে। এই সেই ইসলাম খান যিনি বাংলার প্রথম সুবেদার। সুবেদার হচ্ছে রাজ্যের যিনি সরকার প্রধান, তাকে সুবেদার বলা হয়। এখন যেমন ভারতের কয়েকটা রাজ্যের সরকার প্রধানকে কি বলা হয়? মুখ্যমন্ত্রী। যেমন পশ্চিম বাংলার সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তো বাংলাটা একটা সুবা বাংলা ছিল, সুবা বাংলা বলা হতো তখন রাজ্য এই ভারতবর্ষের। আর এই বাংলার তখন সরকার প্রধানকে বলা হতো সুবেদার। তাহলে বাংলার প্রথম সুবেদার যিনি, তিনি হচ্ছেন ইসলাম খান। তো ইসলাম খান কি করেছে জানেন? ইসলাম খান হচ্ছে সেই ব্যক্তি যিনি 2 বছর পরে 1610 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা। তাহলে ঢাকাকে রাজধানী ঘোষণা। তাহলে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন কে? ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন যিনি, তিনি হচ্ছেন ইসলাম খাঁ। তো তিনি আবার খুব চালাক মানুষ ছিলেন। তিনি এই ঢাকার নামকরণ করলেন জাহাঙ্গীরনগর।
ওই যে তার গুরু যে তাকে নিয়োগ দিয়েছে তার নামে এই ঢাকার নাম হয়ে জাহাঙ্গীরনগর। এখন আমি যেখানে ক্লাস নিচ্ছি, তাহলে ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগর কে নামকরণ করলেন? ইসলাম খান। এই জাহাঙ্গীরটা আসলে কে? সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, মুঘল সাম্রাজ্যের চতুর্থ শাসক, আকবরের গর্বিত সন্তান। সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, যিনি প্রথম ঢাকাকে রাজধানী ঘোষণা করেছিলেন। আপনাদের পরীক্ষাতে কিন্তু এই বিষয়টা আসতে পারে যে এই পর্যন্ত ঢাকা কয়বার রাজধানী হয়েছে? দেখি কেউ কি পারেন? এই পর্যন্ত কতবার রাজধানী হয়েছে ঢাকা, কে বলতে পারবেন? এখানে আমি একটু দেখতে চাই যে আপনারা পড়াশোনা করেন। আমাদের এখানে ভর্তি হলে হয় না, পড়াশোনা করতে হয়। তবে সবচেয়ে ভালো লাগে আপনারা যখন পরীক্ষা হয়, আপনারা যখন ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে চাকরিটা হয়েছে, তখন খুব ভালো লাগে। তাহলে কাদের হয়? এখানে ভর্তি হলেই যে আপনার চাকরি হয়ে যাবে ব্যাপারটা এমন না। ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে নোট করে। আচ্ছা, তাইলে এখন দেখেন, আমরা যদি বলি যে এই পর্যন্ত কতবার ঢাকা রাজধানী হয়েছে, তাহলে মনে রাখতে হবে এই পর্যন্ত রাজধানী হয়েছে ঢাকা 5 বার। ঠিক আছে, যারা যারা অ্যান্সার করেছেন অথবা অ্যান্সার করেন নাই কিন্তু পারেন, তাদের সবাইকে ধন্যবাদ। তাইলে 5 বার ঢাকা রাজধানী ঘোষণা হয়েছে। তাহলে 5 বার ঢাকা রাজধানী ঘোষণা হয়েছে। প্রথম কত সালে? 1610 সালে। তারপরে কত সালে? 1660 সালে। তারপরে বঙ্গভঙ্গের সময় 1905 সালে। ব্রিটিশরা যখন চলে যাচ্ছিল তখন পাকিস্তানের রাজধানী হয় এই অঞ্চলের ঢাকাতে। তারপরে স্বাধীনতার পরে আবার রাজধানী হয়। তাহলে দেখেন, প্রথম রাজধানীটা হয়েছিল 1610-এ, দ্বিতীয় রাজধানী ঘোষণা করা হয় 1660-এ, তৃতীয়বার এই ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয় 1905-এ। মানে কিছুকাল রাজধানী ছিল, আবার রাজধানী নিয়ে যায়। তো এইভাবে দেখা যায় উত্থান পতন হতে 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 এই পর্যন্ত আমার এই ঢাকার রাজধানী চেঞ্জ হয়েছে 5 বার। আর এই 5 বারটা আপনি মনে রাখবেন। পরীক্ষাতে এভাবে আসবে, নিচের কোন সালে রাজধানী ঘোষণা করা হয়নি, ঠিক আছে, বা ঢাকা ঘোষণা করা হয়নি। এখান থেকে এই তারিখগুলো আপনি মনে রাখবেন। 1610 সালে ইসলাম খান বাংলার প্রথম রাজধানী ঘোষণা করেছেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো সম্রাট জাহাঙ্গীরের আরও অনেক ইতিহাস আছে, ওদিকে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই। পরীক্ষাতে যতটুকু দরকার আমরা ততটুকু পড়ব। স্ক্রিনশট নেন, অথবা যদি লেখা হয়ে থাকে তাহলে ডান লিখে ফেলেন, ডান লিখে ফেলেন। দেখেন লেখা হয়েছে কি না। ডান লিখলে আমি চলে যাব সামনে। হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। এবার আসেন সম্রাট শাহজাহানের কাহিনীটা আমরা একটু দেখে নেই। সম্রাট শাহজাহান আসলে এই ব্যক্তিটা কেন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন মুঘল সাম্রাজ্যের মধ্যে? মানুষ শুধু শাহজাহানের কাহিনী শুনতে চায়, শুধু শাহজাহানের কাহিনী শুনতে চায়। বলেন তো কেন? আপনারা মনে হয় এগুলো জানেন না, কারণ আপনারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, যার কারণে রোমান্টিকতা খুব কমই আছে আপনাদের। সবসময় টেনশনে থাকেন, বেকারত্ব কবে কাটবে আমার। দেখেন, সম্রাট শাহজাহান যিনি হচ্ছেন জাহাঙ্গীরের গর্বিত সন্তান, সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি? এটা জানেন কি না? এটা অবশ্য জানবেন আশা করি। সম্রাট শাহজাহানের যে স্ত্রী, ওনার নাম কি? কে বলতে পারবেন? বাহ, তাহলে মমতাজ। এই হচ্ছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ। কিন্তু আপনাদের মতো অনেক সুন্দরী ছিল। এই মমতাজকে দেখেই ফল ইন লাভ, ফার্স্ট যখন দেখলেন তখনই ফল ইন লাভ সম্রাট শাহজাহান। তো মমতাজ তাকে শাহজাহান মমতাজকে প্রস্তাব করলো যে মমতাজ, আমি তোমাকে খুবই পছন্দ করি। বললো যে ভালো কথা। বলছে ভালো কথা না, আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, আমি তোমাকে বিয়ে করতে চাই। জানে না বোকা, কি বলেন আপনি? আপনি বললেই হলো। বলছে বলো কি? আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলছে না, আমি আপনাকে বিয়ে করব না। বলছে কেন? বলছে কেন জানেন না? আপনার দাদা সম্রাট আকবর 40টা, আপনার বাবা নূরজাহানকে বিয়ে করার পরে 3 মাস পরে বলছে ভাগো।
আপনি যে আমার সাথে আচরণ করবেন এটার গ্যারান্টি কি? শাহজাহান একই উক্তি করল, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বলছে এই মিষ্টি কথায় চিরা ভেজে না, তাহলে কি করতে হবে? এটা প্রমাণ দিতে হবে। কারণ মেয়ে মানুষকে যেভাবে রাজি করাতে হয় সেভাবে রাজি করাইতে হবে। এত সহজ নাকি? বলছে আমার কিসের অভাব এত। তো এই সম্রাট শাহজাহান মমতাজকে খুশি করানোর জন্য তিনি লাল কেল্লা বানালেন। মনে রাখবেন, এই যে লাল কেল্লা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নয়াদিল্লিতে। আর যদি বলা হয় লালবাগ কেল্লা, নোট, সতর্ক, যখন বলা হবে লালবাগ কেল্লা, তাহলে লালবাগ কেল্লা এটা হচ্ছে ঢাকাতে, এটার অবস্থান হচ্ছে কোথায়? ঢাকা। আর যখন বলা হবে লাল কেল্লা, এই লাল কেল্লার অবস্থান কিন্তু দিল্লিতে। তো লাল কেল্লাতে দুইটা স্থাপনা আছে, একটা হচ্ছে ময়ূর সিংহাসন, দেখেন এই যে ময়ূর সিংহাসন, আরেকটা হচ্ছে কোহিনূর মণি। কোহিনূর মণি, তাহলে ময়ূর সিংহাসন এবং কোহিনূর মণি, হীরা জহরত রূপা, এগুলো একসাথে করে, মণিমুক্তা একসাথে করে তারপরে দুইটা এই চেয়ার বানিয়েছেন, প্রাসাদ বানিয়েছেন শুধু মমতাজকে খুশি করানোর জন্য। তো একদিন মমতাজকে দাওয়াত দেওয়া হলো, মমতাজ লালকেল্লাতে এসে তো একটা পার্টি আছে। মেয়ে মানুষ পার্টিতে আসলো, তো এসে দেখলো যে এই ময়ূর সিংহাসন এবং কোহিনূর মণি। সম্রাট শাহজাহানের কাজে হলো এই দুইটা জিনিস তার দেখায়, দেখ কি বলে। যখন দেখালো যে মমতাজ কোহিনূর মণি আর ময়ূর সিংহাসন কেমন দেখাচ্ছে, বলছে আল্লাহ অনেক সুন্দর তো। বলছে মমতাজ কিছু মনে করো না, এগুলো সব তোমার জন্য উৎসর্গ করলাম আমি। আল্লাহ এটা আমার জন্য? বলছে হ্যাঁ এটা তোমার জন্যই। এবার বলো তুমি রাজি কিনা? বলছে আমি এক পায়ে রাজি, আমার বাবা যদি রাজি নাও হয় আমি ভাইগা যাবো তোমার সাথে। তো মেয়ে মানুষ তো আসলে খুব অল্পতেই তারা রাজি হয়ে যায়। আর এখনকার যুগের মেয়েরা না, আমি এটা হচ্ছে মধ্যযুগের মেয়েদের কথা বলছি, ঠিক আছে? এখনকার যুগের মেয়েরা এই অল্প টাকায় বা এই সোনা গয়না ময়ূর সিংহাসন এগুলো দিয়ে আসলে রাজি করানো এত সহজ না, ঠিক আছে? এখনকার মেয়েরা খুব স্মার্ট। তা এখন এই কোহিনূর মণি ময়ূর সিংহাসন দেখা আমার মমতাজকে কুপকাত করে ফেললো কে? সম্রাট শাহজাহান। বিয়ে হয়ে গেল, কিন্তু কিছুদিন পরে তার প্রতি যে একটা টান, অ্যাট্রাকশন থাকার কথা, এটা আর নাই। কেন যেন আস্তে 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 দূরে সরে যাইতে থাকলো। দেখা গেল যে মমতাজকে রেখে সম্রাট শাহজাহান নর্তকে নিয়ে আসতো। মমতাজকে বলতো, মমতাজ তুমি রুমে থাকো, ভাইয়া পাশের বাসায় আছে, তোমার বান্ধবীরা আসছে, তাদের সাথে একটু মজা করবো আর কি, ঠিক আছে? যদি আপনার হাজব্যান্ড যদি আপনাকে এই কথা বলে যে তুমি থাকো, আমি তোমার একটা বান্ধবীর সাথে আজকে রাত যাপন করবো, গল্প করব, কি করবেন আপনি বলেন তো? তো এই হচ্ছে মুঘলদের কিছু কিছু ক্যারেক্টার। তো সম্রাট শাহজাহান মমতাজকে যদিও হাতেতে না মারিত, শত যে মারিত ঠোঁটে, প্রচুর পরিমাণ কষ্ট দিত এই মমতাজকে, যার কারণে মমতাজও খুব কষ্ট পেয়েছে। সম্রাট শাহজাহানের এই আচরণ মমতাজ কিন্তু সহ্য করতে পারেনি। দেখা গেল যে মমতাজ 12 সন্তানের জন্ম দিয়ে অকালে মারা গেলেন। কত সন্তান? 12 সন্তানের জন্ম দিয়ে মমতাজ অকালে মারা গেলেন কেমনে? ঠিক আছে, আমি আসলে এই লাইনের অর্থ বুঝি না, সাহিত্যিকরা যখন লেখে কত রস তস দেয়। তে মমতাজ যখন মারা গেল, সম্রাট শাহজাহান হাউমাউ করে কান্না শুরু করলো, ঠিক আছে? টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট, অতি ভক্তি চোরের লক্ষণ। মমতাজ তো মারা গেছে এটা মেনে নিতে পারছে না। দেখো মমতাজ, তোমারে আমি কোথায় রাখবো? বলছে কোথায়? সেটা হচ্ছে তাজমহলে রাখবো। এই সেই তাজমহল, এটা হচ্ছে ভারতের আগ্রায়, ঠিক আছে? তাজমহল নির্মাণ করলো। আর এটা কোথায় মনে রাখতে হবে? এটা হচ্ছে যমুনার তীরে, যমুনা নদীর তীরে। তাহলে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে এই তাজমহল নির্মাণ করলেন কে? সম্রাট শাহজাহান। অনেক স্থাপনা নির্মাণ করেছেন, যার কারণে সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। নামটা কি দেখেন না, প্রিন্স অফ বিল্ডার্স, বাহ,
বিল্ডার্স, ঠিক আছে? তাহলে প্রিন্স অফ বিল্ডার্স নাম দিয়েছে সুদর্শন পুরুষ আরাব খান, মিস্টার আরাব খান। আল্লাহ, মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ। আরাব খানকে দেখলে আমার হাতে তালি দেয় না কিছু লোক? আপনাদের রাস্তাঘাটে বের হলে দেখবেন এরকম মনে হয়। তাকে সুদর্শন পুরুষ হিসাবে আমরা বাঙালি জাতি তাকে সম্মান দিয়েছি। মানুষ হিসাবে তার প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু ঘৃণা হচ্ছে তার যে স্টাইল। আল্লাহ তোমাকে বানিয়েছে পুরুষ হিসাবে, লেডিজ হিসাবে নয়। তুমি এটা প্র্যাকটিস করতে কেন যাবা? যেটা দিয়েছে ওই অনুযায়ী তুমি চলো। তো এই সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। তিনি মমতাজের জন্য বানালেন কি? তাজমহল। মমতাজ কি আসলে এই তাজমহল দেখে যেতে পেরেছে? না, মমতাজ মরে যাওয়ার পরে দেখা গেল যে এই তাজমহল নির্মাণ করেছে। এটা ভারতবর্ষের মানুষকে বোকা বানানোর জন্য। কিন্তু সম্রাট শাহজাহানের গর্বিত সন্তান আওরঙ্গজেব এই ভণ্ডামি বুঝে ফেলল, বাবা আমার মায়ের সাথে যে কি আচরণ তুমি করেছো এটা আমি জানি। এই জন্য সম্রাট শাহজাহানকে অ্যারেস্ট করা হলো। 3 বছর পর্যন্ত কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়। সম্রাট শাহজাহানকে তার পুত্র আওরঙ্গজেব কারাগারের মধ্যে বন্দি করে রাখে। কেন? এই মমতাজের প্রতি ইনজাস্টিস কেন তুমি করলা? কেন বাবা? আমার ভারতবর্ষের ট্যাক্সের টাকা দিয়ে তুমি তাজমহল বানায়া এখন মানুষকে বোকা বানাও। হ্যাঁ, তুমি হচ্ছে জনগণের টাকা লুটেপুটে খেয়ে ঈদের দিন জাকাতের কাপড় বিলি কইরা তারপর ছবি তুইলা ভালো সাজতে চেষ্টা করো। পৃথিবীর কেউ না দেখো, অলমাইটি দেখবে। আর তারপরে যারা দেখবে তারা হচ্ছে পরিবারের সদস্যরা। এই জন্য যারা ঘুষ খায়, যদি একবার জানতে পারে আপনার সন্তান যে আপনি ঘুষ খান, তারা কিন্তু কিছু বলবে না। যেদিন বিপদে পড়বেন ওই দিন বলবে যে খবরদার, তুমি কিন্তু ভালো মানুষ না, তুমি ঘুষ খাও। মুখের উপর কিন্তু বলে ফেলবে। তখন আপনার মনে চাইবে যে মরে যাই, আমি কার জন্য এত কিছু করলাম? তো কে বলেছে আপনাকে করতে? ঘুষের টাকা দিয়ে অবৈধ টাকা ইনকাম করে সন্তানকে, ওয়াইফকে, বাবা মাকে চালানোর কথা কে বলেছে আপনাকে? ঠিক আছে? তো এই হচ্ছে সম্রাট শাহজাহান। আর শাহজাহানের ঘরে জন্মিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আওরঙ্গজেব। খুব ভালো শাসক ছিল আওরঙ্গজেব। ওনাকে বলা হয় জিন্দা পীর। সুন্নিরা ওনাকে একটা উপাধি দিয়েছে, সেটা হচ্ছে ওনাকে কি বলা হয়? জিন্দা পীর বলা হয়। কেন? শিয়াদের একটা অনুষ্ঠান তিনি বন্ধ করে দিয়েছিলেন। হাই হোসেন, হাই হোসেন, ইয়া আলী, ইয়া আলী বইলে তারা দেখবেন যে ইচ্ছে মতো এই বুকে আঘাত করে এবং তারা কিন্তু প্রচুর রক্তক্ষরণ করে তাদের শরীরের মধ্যে। তো আওরঙ্গজেব বলল যে এগুলা নিষেধ, এগুলো তিনি বন্ধ করে দিলেন। যার কারণে সুন্নিরা তাকে খুব পছন্দ করে উপাধি দিয়েছিলেন জিন্দা পীর। যেমন শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল কওমি জননী। তো এই যে আওরঙ্গজেব একটা ফতুয়ার কিতাব লিখেছিলেন, ওইটার নাম কি? ফতুয়ায়ে আলমগীর। ফতুয়ায়ে আলমগীর। তাহলে ফতুয়ায়ে আলমগীর এটা কিন্তু তিনি লিখেন নাই, তার রাজ দরবারে বিভিন্ন পণ্ডিতদেরকে আহ্বান করেছেন এই বইটা লিখে দেওয়ার জন্য, এই ফতুয়ার বইটা লিখে দেওয়ার জন্য তিনি এটা লিখেছেন। আওরঙ্গজেব আরেকটা কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। আপনাদের লেখা কি হয়েছে? আচ্ছা, আচ্ছা, একজনে বলেছেন এইসব ইতিহাস কই পাইছেন? ঠিক আছে, পড়েন, পেয়ে যাবেন। আর যদি না পান যোগাযোগ করবেন, আপনাকে দিয়ে দিব এইসব ইতিহাস। একটা কথাও বানিয়ে বলবো না। আর এগুলো সব আপনাদের পরীক্ষায় আসছে, আপনি দেখেন। আমার ক্লাসের সাথে থাকেন, পড়া এখানেই শেষ। আর টেবিলে পড়তে হবে না, আমি কথা দিচ্ছি, টেবিলে পড়তে হবে না আপনার। আচ্ছা দেখেন, সম্রাট আওরঙ্গজেব বাংলায় 2জন সুবেদার নিয়োগ করলেন। কোথায় কোথায়? 2জন সুবেদার নিয়োগ করলেন। একজন হচ্ছে চট্টগ্রামে, একজন চট্টগ্রাম, আরেকজন সুবেদার নিয়োগ করলেন ঢাকাতে। এই 2জন সুবেদার নিয়োগ করা হলো।
চট্টগ্রামে যাকে নিয়োগ করা হয় তিনি হচ্ছেন আওরঙ্গজেবের মামা শায়েস্তা খান। তাইলে শায়েস্তা খান তিনি চট্টগ্রামে আসলেন, কারণ কি? চট্টগ্রামে ইউরোপ থেকে এই পর্তুগিজরা প্রথম ব্যবসা করার জন্য এসেছিল। তাইলে পর্তুগিজরা বাণিজ্য করতে আগমন। আচ্ছা, তাহলে বাণিজ্য করতে আগমন করেছিলেন কোথায়? সেটা হচ্ছে এই চট্টগ্রামে। আবার আপনাদের পরীক্ষাতে আসবে ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম বাংলা এসেছিল? তারাও কিন্তু এই পর্তুগিজরা। ইউরোপীয়দের মধ্যে অর্থাৎ ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্য থেকে কারা প্রথম বাংলা এসেছিলেন? ইউরোপীয়দের মধ্যে প্রথম আগমন যারা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ, তারা হচ্ছে এই পর্তুগাল বা পর্তুগিজরা। পর্তুগিজ তারা মূলত প্রথম এসেছেন এই চট্টগ্রামে। তারা বলছিল যে আমরা বাণিজ্য করব, কিন্তু বাণিজ্যের নামে তারা লুটতরাজ শুরু করলো, ডাকাতি শুরু করলো। তাই তাদেরকে ইতিহাসে বলা হয় হারমাদ। পরীক্ষাতে আসবে হারমাদ কারা? হারমাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যুরা বা পর্তুগিজ ডাকাত। তাহলে পর্তুগিজ ডাকাতদের বলা হতো, ডাকাতদের বলা হয় হারমাদ। ঠিক আছে, পর্তুগিজ ডাকাতদেরকে বলা হয় হারমাদ। এই হারমাদরা আবার মিয়ানমারের একটা ডাকাত দল ছিল মগ। এই মগ হচ্ছে মিয়ানমারের ডাকাত দল। মনে রাখবেন, মিয়ানমারের জলদস্যু বা ডাকাত, মিয়ানমারের ডাকাত শুধু ডাকাতি করত। তো এই মগ এবং হারমাদ এরা একসাথে এই বাংলাদেশে অনেক লুটতরাজ, অনেক চুরি করেছিল। যার কারণে দেখা যাচ্ছে যে এই পর্তুগিজরা একটা ত্রাসের রাজত্ব তৈরি করে ফেলে এবং চট্টগ্রামের নাম কি দিয়েছিল? পর্টু গ্রান্ডে। মনে রাখবেন, পরীক্ষাতে আসে পর্টু গ্রান্ডে। এটা কার পূর্ব নাম? তাহলে মনে রাখতে হবে এই যে পর্টু গ্রান্ডে, এটা হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম। পরে এই চট্টগ্রামে পর্তুগিজদেরকে শায়েস্তা করার জন্য যিনি এসেছিলেন তিনি হচ্ছেন এই শায়েস্তা খান। তিনি এসে পর্তুগিজদেরকে শায়েস্তা করলেন প্রথমে। যার কারণে এই শায়েস্তা খানকে বলা হয় শ্রেষ্ঠ সুবেদার। শ্রেষ্ঠ সুবেদার বাংলার, এই বিডি মানে বাংলা। যদি বলা হয় বাংলার শ্রেষ্ঠ সুবেদার কে, সেটা হবে শায়েস্তা খান। আর যদি বলা হয় বাংলার প্রথম সুবেদার কে, তখন হবে ইসলাম খান। ইসলাম খান ছিলেন প্রথম সুবেদার। আর শ্রেষ্ঠ সুবেদার যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন এই শায়েস্তা খান। আমি আশা করি বুঝাতে পেরেছি। সুবেদার মানে রাজ্যের সরকার প্রধান। ঠিক আছে, রাজ্যের সরকার প্রধান বা মুখ্যমন্ত্রী। এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা পদবি ছিল তখন। শায়েস্তা খার সম্মান সারা ভারতবর্ষে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এত ভালো শাসন করতেন তিনি। তার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই একটা জায়গা, আল্লাহ যে কেন মানুষকে মানে এখান থেকে কষ্টটা দেয়, সন্তান নাই তার। যার কারণে শায়েস্তা খান একটা কন্যা পালক আনলেন। ওই মেয়েটার নাম হচ্ছে পরিবিবি, মানে পরীর মতো সুন্দর। তাই এই মেয়েকে বলা হয় পরিবিবি। এই সেই পরিবিবি যিনি শায়েস্তা খাঁর পালিত কন্যা। ঠিক আছে, তো এভাবে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে তিনি শাসন করছেন। আর এই যে ঢাকাতে আরেকজন সুবেদার নিয়োগ করলেন, তিনি হচ্ছেন আওরঙ্গজেবের ছেলে। ওনার নাম হচ্ছে শাহজাদা আজম। শাহজাদা আজম উনি হচ্ছে ছেলে, এই আওরঙ্গজেবের ছেলে শাহজাদা আজম। ওনাকে ঢাকায় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তিনি এই ঢাকাতে এসে একটা বাড়ি বানালেন তার বাবার নামে। ওইটার নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। আওরঙ্গাবাদ দুর্গ।
আরঙ্গবাদ দুর্গ এটা বানালেন কত সালে? এটা হচ্ছে 1668 সালে আরঙ্গবাদ দুর্গ নির্মাণ কাজ শুরু করলেন সম্রাট শাহজাদা আজম তার বাবার নামে। এই সেই আরঙ্গবাদ দুর্গ যেটার বর্তমান নাম লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা, যেটা ঢাকার লালবাগে অবস্থিত। তাহলে পরীক্ষাতে আসে লালবাগ কেল্লার পূর্ব নাম কি? আরঙ্গবাদ দুর্গ। আরঙ্গবাদ কে ছিলেন বা আরঙ্গবাদ দুর্গ কার নামে করা হয়? মুঘল সাম্রাজ্যের ভারতবর্ষের বংশানুক্রমিক সর্বশেষ শাসক আওরঙ্গজেবের নামে। ঠিক আছে, এই হচ্ছে মূলত এখন দেখেন এই হচ্ছে মূলত হচ্ছে লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লায় খুব ভালোভাবেই তিনি অফিস করছেন সম্রাট শাহজাদা আজম। কিন্তু ছেলে মানুষ তো বয়স আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এই শাহজাদা আজমের নজর পড়ে তার ফুপি পরি বিবির প্রতি। প্রশ্ন হচ্ছে কিভাবে ফুপি হয়? দেখেন, শায়েস্তা খান যদি আওরঙ্গজেবের মামা হয়, শায়েস্তা খান যদি আওরঙ্গজেবের মামা হয়, তাহলে শাহজাদা আজমের সম্পর্কটা কি হবে? আরো সহজে বুঝেন, আপনার বাবার মামা আপনার কি হবে? দাদা। আর আপনার মায়ের মামা আপনার হবে নানা। মায়ের দিক থেকে হয় নানা, বাবার দিক থেকে যারা উপরের দিকে যাবে সব দাদা। তাহলে দাদার মেয়ে হচ্ছে ফুপি, আন্টি। এই আন্টির প্রতি নজর পড়ল কার? শাহজাদা আজমের। পরি বিবির সাথে একটা রোমান্টিক প্রণয় ঘটবে। এখন দেখেন আপনাদের উঠানো হয়েছে কিনা, আমি এটা মুছে দিতে চাই। এখন পড়ানো হবে প্রেম সাহিত্য। হয়েছে? শুধু ডান লিখবেন, ডান। যদি লেখা হয়ে থাকে ডান লিখে দেন যে হ্যাঁ ভাইয়া সামনে যান, একটু দ্রুত। অথবা আপনি স্ক্রিনশট নেন, যদি লিখতে না পারেন স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখন দেখেন এই যে আওরঙ্গজেব এই যে শাহজাদা আজম কার প্রতি ক্রাশ খাইলেন? তিনি ক্রাশ খাইলেন হচ্ছে এই পরি বিবির প্রতি। ঠিক আছে, পরি বিবির প্রতি তিনি ক্রাশ খাইলেন। কিন্তু পরি বিবির বাবা, ওনার নাম কি বলছিলাম? শায়েস্তা খান। তো তার অবর্তমানে দেখা গেল যে এই ঘটনাটা ঘটে গেল। কিন্তু পরি বিবির বয়স তো অল্প, একবার অল্প। শাহজাদা আজম হয়তো আপনাদের বয়স হয়েছে বা আমাদের চেয়ে একটু সমবয়সী হবে। তো এই পরি বিবি এত সুন্দর, তার প্রতি ক্রাশ খাওয়ার ফলে শাহজাদা আজম তার দাদা শায়েস্তা খানকে কথাটা বললেন যে দাদা, আন্টিরই কিন্তু আমার খুব ওয়াও লাগে। বলছে বেয়াদব কথাকার, বেয়াদব ছেলে, তোমার আন্টি, ইসলাম এগুলো নিষেধ। বলছে কিচ্ছু করার নাই, ভাল লাগছে। বলছে ভাল লাগছে মানে? তোর ভাল লাগলে হবে? বলছে হ্যাঁ। বলছে অসম্ভব, এটা কখনো হতে পারে না। বলছে শোনেন, আপনি কষ্ট পাইেন না বা আপনি মন খারাপ করেন না, টেনশনে করেন না এটা নিয়ে। কারণ পরি বিবিকে যদি আমার হাতে তুলে দেন, জানেন আমি কোথায় রাখবো? বলছে কোথায় রাখবা? বলছে আমি রাখবো হচ্ছে বড় কাটরায়। বলছে বড় কাটরা কি? বলছে বড় কাটরা হচ্ছে একটা প্রাসাদ, একটা বাড়ি, যে বাড়িটা নির্মাণ করেছিল শাহ সুজা, আমার বড় চাচ্চু। শাহ সুজা কিন্তু আওরঙ্গজেবের ভাই। তিনি একবার ঢাকাতে এসে আরাম করার জন্য বিলাসবহুল একটা বাড়ি বানিয়েছেন ঢাকার চক বাজারে। এটার নাম হচ্ছে বড় কাটরা। কিছুদিন পরে তার কাছে ভাল লাগে না, রাজার পোলাপান না, প্রতিদিন নতুন নতুন জিনিস ভাল লাগে তাদের। এই শাহ সুজা বড় কাটরা রেখে তিনি দিল্লি চলে গেছেন। ঠিক আছে, এই বাড়িটা অনেক দিন পর্যন্ত এমনি পড়ে আছে। দাদা, আমি এই বাড়িটাকে রং টং দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছি, পুরা ওয়াও,
এই পুরা বাড়ির মধ্যে একটা মাত্র খাট মাঝে মাঝে মনে হয় কোপায়া কাইটা ফেলি, শুধু আপনি রাজি হন আপনার মেয়ে পরে বিবি এই বড় কাঠটার মধ্যে থাকবে আর জান্নাতি হাওয়া বুড়িগঙ্গার হাওয়া খাবে। বলছে শাহজাদা আজম, তুমি কি আমার লোভী মনে করো? লাগবে না তোর বড় কাটরা, আমি বানাইলাম ছোট কাটরা। পরীক্ষাতে আসে এই যে ছোট কাটরা, এটা কে নির্মাণ করলেন? ছোট কাটরার নির্মাতা হচ্ছে শায়েস্তা খান, আর বড় কাটরার নির্মাতা কে? শাহ সুজা। ঠিক আছে? আর এই যে এই দুইটার অবস্থান কোথায়? বড় কাটরা এবং ছোট কাটরা এটা হচ্ছে ঢাকার চকবাজারে। চকবাজার ঢাকা, কত মানুষ ঘুরতে যায়, দেখতে যায়। এটা এই ঢাকার চকবাজারে বড় কাটরা এবং ছোট কাটরা এর অবস্থান সাক্ষী হিসেবে আছে। শাহজাদা আজম দেখলো যারে, ঘটনা কি? আমার দাদা সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন আর কোহিনূর মণি দিয়ে দাদিকে রাজি করাতে পেরেছে, আমি কেন দাদাকে রাজি করাতে পারছি না? হ্যাঁ, মমতাজের ভাই কিন্তু শায়েস্তা খান। ও আচ্ছা, এটা পুরুষ মানুষ না, এগুলো পাথর। তাহলে আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রাই করতে হবে। গোপনে গোপনে যেভাবে হোক এই পরিবিবিকে রাজি করিয়ে ফেলছে, কারণ মহিলা মানুষ তো বুঝালে বুঝে। আরও হচ্ছে অ্যাডোলেসেন্স, এই বয়সে সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক আছে? এই জন্য বলা হয় যে ছেলে মেয়ে বিয়ে করতে পারবে, কিন্তু একজন সাক্ষী লাগবে। ঠিক আছে? মেয়ের পক্ষের একজন সাক্ষী লাগবেই, তুমি পালায়া বিয়ে করলেও, কারণ মেয়েরা ওইরকম সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু ছেলেদের কোনো প্রকার সাক্ষী লাগবে না, ব্যাস বিয়ে করে ফেলতে পারবে। তো এই পরিবিবিকে রাজি করিয়ে ফেললো। পরিবিবি শায়েস্তা খানকে একদিন গিয়ে বলল যে বাবা, আমার কিন্তু বয়স বেড়ে যাচ্ছে। বলছে বয়স বেড়ে যায় মানে? বলছে হ্যাঁ, আমার কেন যেন দিন দিন বয়সটা বেড়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। বলছে আচ্ছা বুঝতে পেরেছি, তোকে স্কুলে ভর্তি করাইতে হবে। আর দূর, এর না বললো তো তুমি ভর্তি করাইবা। তো শায়েস্তা খান বুঝতে পেরেছে মেয়ে আসলে কি বলতে চায়। শোনো মা, তোমার জন্য ইরানের এক রাজা প্রিন্স রেডি, সে প্রিন্সের হাতে তোমাকে তুলে দিব। না বাবা, এত দূরে আমি থাকতে পারবো না বাবা, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু আসলে কারা ছাড়া থাকতে পারবো না শায়েস্তা খান কিন্তু ভালো করেই বুঝে। তখন ধমক দিল, পরে বিবি আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছ, কিন্তু তোকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, কিন্তু শাহজাদা আজমের হাতে তুলে দিব না। বলছে কেন বাবা, শাহজাদা আজম কি নাই শাহজাদা আজমের? টাকা পয়সা, তারপরে সৌন্দর্য কি নেই? বলছে তার সব আছে, কিন্তু তাদের ফ্যামিলির ক্যারেক্টার ভালো না। বলছে কেমন? বলছে এই শাহজাহান এটা আমার ভগ্নিপতি, কিন্তু আমার বোন মমতাজরে নিয়া সে যে যা করলো, তারপরে শাহজাহানের বাবাও ভালো ছিল না, নূরজাহানকে কষ্ট দিয়েছে। তার বাবা এই জাহাঙ্গীরের বাবা আকবর কিন্তু বিয়ে করেছে 40টা, কিন্তু মেয়ে মানুষ তো, বাবা আমি কিচ্ছু বুঝি না, ভালোবাসা এটা কি অপরাধ বলো বাবা, এটা কি অপরাধ, এরকম কান্নাকাটি শুরু করে, শুধু ইমোশনাল হয়ে যায়। এক পর্যায়ে ধমক টমক দিয়ে পরিবিবিকে যখন আর পারছিল না, পরিবিবি সিদ্ধান্ত নিল আমি তাহলে সুইসাইড করব। এই একটা জায়গা, তখন শায়েস্তা খান আর কোনো উপায় নাই, তিনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, না আমার যেহেতু সন্তান নাই, আমি ছোটবেলায় তাকে এনেছি, সে যদি মরে যায় আমি আর কি নিয়ে থাকবো। শায়েস্তা খান রাজি হয়ে গেলেন। পরিবিবিকে বলল যে ঠিক আছে পরিবিবি, তোমার 1 মাস পরে শাহজাদা আজমের সাথে বিয়ে দিব। পরিবিবি তো সাথে সাথে টেক্সট করলো যে শাহজাদা আজম বাবা কিন্তু রাজি। বুঝে তাই নাকি? সমগ্র ভারতবর্ষ থেকে শাহজাদা আজমের যত ফ্রেন্ড আছে সবাইরে দাওয়াত দিল, তোরা কই, ওই তোরা কই, চলে আয়। বলছে কোথায়? লালবাগ কেল্লায়, এখানে পার্টি হবে। আমি যারা পছন্দ করতাম ওর পুরো ফ্যামিলি কিন্তু রাজি। এই শাহজাদা আজমের যত ফ্রেন্ড আছে লালবাগ কেল্লাতে এসে শুরু করলো লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। 1 মাস পর্যন্ত আনন্দ। বিয়ের আনন্দ না ওয়াও লাগে যদি সেই বিয়েটা হয় অন্যের, কিন্তু নিজের যদি হয় গায়ে হলুদ হারাম, অনুষ্ঠান করা হারাম, খেজুর দিয়ে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নিজের খরচ হবে। এই জন্য শুধু এখন হাদিস মারে, শুধু একের পর এক শুধু হাদিস মারে। এখানে অনেক আনন্দ হলো। আবার পরিবিবির সব বান্ধবীদেরকে দাওয়াত দিল, সখী তোরা চলে আয়,
লালবাগ কেল্লায়। বলছে কেন? বলছে আমার নাগরের সাথে বিয়ে হবে, আমি পছন্দ করি তার, খুব ভালো স্মার্ট, পুরাই আরব খান, সরি আরব খানটা বাজে, কার মতো দিব, আপনাদের মতো আর কি, অনেক সুদর্শন পুরুষ। এই শাহজাদা আজমের মানে সাথে বিয়ে হবে, তোর আয়। পরে বিবির যত বান্ধবীর লালবাগ কেল্লা এসে শুরু করলো নাগিন ড্যান্স, এখান থেকে লুঙ্গি ড্যান্স, নাগিন ড্যান্স। 1 মাস পর্যন্ত বিয়ের এত চমৎকার আয়োজন মানে এই বাংলায় প্রথম হয়েছিল। আজ রাত গায়ে হলুদ, 1 মাসের মধ্যেই আজ রাত গায়ে হলুদ। কিন্তু এত সুখ তো পরে বিবির কপালে সয় না। এই গায়ে হলুদের রাতেই মারা গেলেন পরে বিবি। ঠিক আছে, এটা খুবই একটা ট্র্যাজেডি। এই সেই পরে বিবির কথা বলছি, যেই পরে বিবির কবর রয়েছে কোথায়? এই পরে বিবির কবর রয়েছে লালবাগ কেল্লায়। আজও কত মানুষ এই পরে বিবির কবর দেখতে যায়। শাহজাদা আজম জীবন আর বিয়ে করেন নাই। শুধু তাই নয়, বিল্ডিংয়ের দেয়াল কেটে একটা জানালা বানিয়েছিলেন, পরে বিবির কবরের দিকে তাকায় শুধু তিনি কাঁদতেন, ইতিহাস সাক্ষী। তো দেখেন, মুঘল সাম্রাজ্যের আরও অনেক কাহিনী আছে, আমরা আর ওদিকে যাচ্ছি না, আপনাদেরকে আমি মূল পয়েন্টে নিয়ে যাই। দেখি, আপনারাই এখন বলেন বাংলার সর্বশেষ মুঘল সম্রাট কে? কে বলতে পারবেন? বাংলার সর্বশেষ মুঘল সম্রাট কে? কে বলতে পারবেন? আমি অপশন দিচ্ছি। আমি অপশন দিব হচ্ছে বাবর, আমি অপশন দিচ্ছি আওরঙ্গজেব, আওরঙ্গজেব। আচ্ছা, আমি অপশন দিব হচ্ছে শাহ জাহান, আমি অপশন দিব হচ্ছে আরব খান। আর এই বাজে একটা নাম শুধু বারবার চলে আসে। আচ্ছা, আমি কার নাম দিতে পারি? আকবর। বলেন দেখি এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার কোনটা হবে? আওরঙ্গজেব, আওরঙ্গজেব। কষ্ট লাগতো স্যার শাহজাদা আজমের জন্য? ঠিক ঠিক, অসাধারণ অসাধারণ কষ্ট। তাইলে আকবর বলছেন, অনেকে বাবর বলছেন, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই অ্যান্সার করছেন, থ্যাংক ইউ। আমাদের সবুজ পারভেজ অ্যান্সার করেছেন, সুমন ভাইয়া অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে সিয়াম অ্যান্সার করেছেন, তারপরে এখানে নিশান, SB নিশান অ্যান্সার করেছেন। এই তো মাহমুদুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ, আপনার অ্যান্সারটাই সঠিক হয়েছে। আর যারা এতক্ষণ পর্যন্ত অ্যান্সার দিয়েছে ভুল, কারণ এখানে আসলে সঠিক অ্যান্সার একটাও নাই। তাহলে বাংলার সর্বশেষ মুঘল সম্রাটটা কে ছিল? এটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ এই ব্যক্তিটা হচ্ছে বাংলার নট ভারতবর্ষের। আমি ভারতবর্ষের বলি না, আমি যখন বলবো বাংলার, তিনি হচ্ছেন এই দ্বিতীয় বাহাদুর শাহ। এই সেই দ্বিতীয় বাহাদুর শাহ যার নাম অনুযায়ী সদরঘাটে বাহাদুর শাহ পার্কের নামকরণ হয়েছে। ঠিক আছে, সিপাহী বিপ্লবের সমর্থন দেওয়ার কারণে। তো এই হচ্ছে মানে মূলত হচ্ছে মুঘল সাম্রাজ্যের একটু সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে বললাম। মুঘলদের পতন হয়ে যায়, আস্তে আস্তে ব্রিটিশরা দখল করে ফেলে আমাদের সংস্কৃতির জগৎ, শুরু হয়ে যায় নবাবী শাসন। এই যে নবাবী শাসন, মনে রাখবেন বাংলার প্রথম নবাব কে? আপনারা জানেন কি না? বাংলার প্রথম নবাব যদি বলা হয়, বাংলার প্রথম নবাব কে হবে? কে বলতে পারবেন? ওনার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান। এই সেই মুর্শিদ কুলি খান। এই প্রশ্নটা BCSও আসছে, আবার নিবন্ধন পরীক্ষাতেও আসছে, প্রাইমারিতেও আসছে। এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে। এর আগে যেটা লিখলাম দ্বিতীয় বাহাদুর শাহ, এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা এসেছিল মেবি 2014 সালে। তো দেখেন, প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। আর এই নবাবের বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন, সর্বশ্রেষ্ঠ কাকে বলা হয়? সর্বশ্রেষ্ঠ নবাব যিনি, তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলার নানা। কে বলতে পারবেন? সিরাজউদ্দৌলার নানার নাম কি? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ।
এই সে আলীবর্দী খান। আলীবর্দী খান তিনি হচ্ছেন এই বংশের মধ্যে শ্রেষ্ঠ। আর এই বংশের অর্থাৎ নবাবী বংশের সর্বশেষ স্বাধীন নবাব, সর্বশেষ স্বাধীন নবাব যিনি, তিনি হচ্ছেন আমাদের সিরাজউদ্দৌলা। এই সেই সিরাজউদ্দৌলা যিনি একটা অভাগা, সিরাজউদ্দৌলা বিয়ে দিয়েছিলেন আলীবর্দী খাঁ একটা মেয়ের সাথে। ওই মেয়েটার নাম হচ্ছে কি জানেন? ওই মেয়েটার নাম হচ্ছে লুৎফান্নেসা। এটা মনে হয় আপনারা জানেন, লুৎফন্নেসা। এই লুৎফন্নেসা হচ্ছে সিরাজউদ্দৌলার স্ত্রী। 1 বছর পর্যন্ত শুধু আনন্দ উদযাপন হয়েছিল। এটা পাবেন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা নামক নাটকে, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলা একটা নাটক আছে, ওই নাটকের মধ্যে এই লেখা আছে লুৎফন্নেসা তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলার ওয়াইফ ছিলেন, অনেক সুন্দরী ছিলেন আপনাদের মতো। সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে আমিনা। মায়ের নাম হচ্ছে আমিনা। আর তার যে খালামণি, এই সেই খালামণি কালসাপ, ওনার নাম হচ্ছে ঘসেটি, ঘসেটি বেগম। ঘসেটি বেগম অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল, ঠিক আছে? বাংলা সিনেমার ওই যে শাশুড়ির ভূমিকায় অভিনয় করে, কি যেন রিনা, রিনা মনে হয়, কি যেন নামটা, এরকম। সিরাজউদ্দৌলার সাথে তার দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব? আলীবর্দী খাঁ ঘসেটি বেগমকে যার সাথে বিয়ে দেন, ওই লোকটা ছিল একটু রুগ্ন স্বভাবের, তার মানে বেশি একটা পছন্দ হতো না, বাংলায় কথা হচ্ছে তার পোষায় না, যার কারণে ঘসেটি বেগম একটা পরকীয়া করতেন। তো যার সাথে পরকীয়া করতেন এটা আলীবর্দী খাঁয়ের হাতে নাতে ধরা। আলীবর্দী তার সরাসরি বলতে পারে না মেয়ের এরকম অপমান, এই অপকর্ম। সিরাজকে বলল, সিরাজ তুমি হচ্ছে এই বংশের বাতি, তুমি কিন্তু বংশের দিকে একটু নজর রেখো। সিরাজ বললো যে না না, আমি তো নজর রাখি। বলছে ওই নজরের কথা বলি না, স্পেশালি তোমার খালামণির প্রতি তুমি একটু নজর রাখো। কি হয়েছে আমার খালামণি? আমার খালামণি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবি তার সব সময় হাতে থাকে, হিজাব পরে বের হয়, কেউ তাকে দেখে না। বলছে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তারপরও তার তলে তলে টেম্পু চলে। বলেন কি? বলছে হ্যাঁ। তখন এই সিরাজউদ্দৌলা যখন শুনলেন তার পরকীয়ার কথা, যার সাথে তিনি পরকীয়া করেন, সিরাজ গিয়া তার থাপড়ে মাইরে ফেলে। ঘসেটি বেগম এত রাগ করলো সিরাজের প্রতি, সিরাজ তোর ঘালু পুরাটে আলু, তুই তো জানস আমি একটা জুটিয়েছিলাম, যেভাবে হোক তুমি কিন্তু দেখা গেল যে সেখানে হস্তক্ষেপ করলা, তুমি তারা মাইরে ফেললা, আমি তোরে দেখে ছাড়বো। এই শুরু হয়ে গেল ভাগিনা আর খালামণির মধ্যে যুদ্ধ। ফ্যামিলির দ্বন্দ্ব পৃথিবীতে বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ। আপনি রাস্তাঘাট বলেন, দোকানপাট বলেন, কলিগদের সাথে বলেন, যে কোনো প্রকার ঝগড়া বিবাদ মারামারি হোক, এটা সমাধান করা যায়। বাট যখন আপনার ফ্যামিলিতে দ্বন্দ্ব শুরু হবে, ভাইয়ের সাথে বোন, বোনের সাথে ভাই, মা বাবার সাথে সন্তানের, চাচা জ্যাঠাদের সাথে জমি নিয়ে অথবা বিভিন্ন বিষয়ে যখন দ্বন্দ্ব শুরু হবে, তখন কষ্ট আর কারো কাছে বলা যায় না। মনে চায় যে পৃথিবী ছেড়ে চলে যায়, এই দুঃখ আর সয় না, এরকম মনে হয়। পরে দেখেন, আপনি বিপদে পড়ে দেখেন। তো এই ঘসেটি বেগম শত্রুতা শুরু করলো সিরাজের সাথে। শেষ পর্যন্ত সিরাজকে হত্যা করতে হবে। ঘসেটি বেগম মীর জাফরকে তলে তলে বন্ধু বানাইলেন। মীর জাফর আলী খান, হজরত মীর জাফর আলী খান, এই সেই মীর জাফর আলী খান, তিনি ঘসেটি বেগমের সাথে তলে তলে তিনি চুক্তি করে ফেললেন, ইংরেজদেরকে সহায়তা করবেন। ইংরেজ ধূর্ত সৈনিক লর্ড ক্লাইভ তিনি সিরাজকে দমন করার জন্য আসতেছেন। কেন? কারণ হলওয়েল একটা নাটক সাজিয়েছেন, অন্ধকূপ হত্যা। একটা নাটক সাজিয়েছেন, কি? অন্ধকূপ হত্যা।
হত্যা নাটক সাজান কে বলেন তো? ইংরেজ হলওয়েল। বলা হয়ে থাকে ইংরেজ সৈনিকদেরকে, ইংরেজ কর্মচারীদেরকে ধরে একটা কূপের মধ্যে 146 জনকে একসাথে রেখে দেওয়া হয়। সেখানে অক্সিজেনের অভাবে গরমে 123 জন মারা গেছে। এরকম একটা কল্পকাহিনী পত্রপত্রিকায় প্রচার করে দিল। ব্রিটিশরা তো খেপল, 300 জন সৈনিক পাঠালো লর্ড ক্লাইভের নেতৃত্বে সিরাজকে সাইজ করে ফেল। সিরাজের সাথে যুদ্ধ হবে, যুদ্ধের ঘোষণা চলে আসলো। সিরাজ কোনো উপায় আনতে পাচ্ছেন না। এমনি এই সিরাজ লুৎফাকে নিয়ে আজকে এই বাড়িতে, কালকে ওই বাড়িতে, আজকে এই রাজ্যে ওই রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার লর্ড ক্লাইভ আসছে যুদ্ধ করার জন্য। যুদ্ধের ঘোষণা দেয়া হলো। আচ্ছা, আপনাদেরকে লেখা হয়েছে? আমি এটা মুছে দিতে চাচ্ছিলাম, লেখা হয়েছে কি না দেখেন তো। যদি লেখা হয়ে থাকে আমি ডান লিখে দিব। আপনারা ডান লিখে দেন, আমি এটা মুছে দিই। হাসির অপর নাম ঘসিটি বেগম। খালামুনি ঘসিটি বেগম, জি খালামুনি। তো কি বলবো, আপনারা কি খালামুনি বলেন না? আন্টি বলেন, তাই না? আন্টি। জি, তখনকার যুগের আয়না ঘর। কেমনে আপনি এত কম্পেয়ার করতে পারেন? আপনি মনে হয় ভালো স্টুডেন্ট। আচ্ছা, এবার দেখেন, আমি এটা সংক্ষেপে বলছি, আমি শুধু ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি। প্লিজ দেখেন, ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি গল্পে গল্পে, যাতে এটা না ভুলেন। পরীক্ষাতে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে, আমার বিশ্বাস যারা মনোযোগ সহকারে করবেন একটাও ছুটবে না। আর এখান থেকে প্রশ্ন তো হয়। এখন দেখেন, এই অন্ধকূপ হত্যার সাথে জড়িত কে ছিল? সিরাজউদ্দৌলা। আর এটা নাটক সাজালেন কে? পত্রপত্রিকা লেখালেখি করলেন কে? সেটা হচ্ছে হলওয়েল। মিথ্যা গুজব, ঠিক আছে, বিভিন্ন ধরনের তকমা লাগায়া যেটা আপনি করেন না ওইটা আপনার উপর চাপায়া দিয়া বাস গোলাবাজি করলাম। ঠিক আছে, মানুষ মনে করে যে সব বিশ্বাস করে ফেলবে। হ্যাঁ, সাময়িকভাবে বিশ্বাস করে ফেলে। লর্ড ক্লাইভ 300 সৈন্য রেডি, 300 সৈন্য নিয়ে যুদ্ধের ঘোষণা দিলেন। কোথায়? পলাশির দিকে। পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধটা ঘোষণা করা হয়েছে 23 জুন, নট জুলাই, 1757 সালে। সিরাজউদ্দৌলা উপায়ন্ত না পেয়ে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মীর জাফর আলী খান সিরাজউদ্দৌলাকে বলল যে, স্যার আপনি আমাকে সেনা প্রধান বানান। বলছে বানালে? বলছে লর্ড ক্লাইভকে কিভাবে ঘায়েল করতে হয় এটা আমার জানা আছে, পুরা কাঁপায়া দিব, যুদ্ধের ময়দানে পুরা কাঁপায়া দিব। বলছে তাই না? বলছে হ্যাঁ, যান আপনাকে সেনা প্রধান বানিয়ে দিলাম। যদিও সিরাজ বুঝতে পেরেছে উনি কিন্তু আসলে যাই বলে এগুলা কিন্তু তার মন থেকে বলে না, শত্রুতার জায়গা থেকে বলে। কিন্তু কি করবেন, কাকে বানাবেন? যোগ্য লোক তো নাই, সব হচ্ছে ওয়াকারুজ্জামান, সরি, সব হচ্ছে মানে বিশ্বাসঘাতক। এই সেই মীর জাফর আলী খান যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবাবের সৈন্য কত জানেন? নবাবের সৈন্য সংখ্যা ছিল মাত্র 50,000। নবাবের সৈন্য সংখ্যা মাত্র 50,000, আর লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা হচ্ছে 300। ওরে বাবা! আর নবাবের মাত্র 50,000 সৈন্য। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে নবাবের অনুগত সৈনিকরা যুদ্ধ করে বীরদর্পে শহীদ হয়ে গেলেন। মীর জাফর আলী খান যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ থামিয়ে দিলেন। খবরদার, যুদ্ধ করা যাবে না। বলছে কেন স্যার? বলছে শোনো, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষকে হত্যা করতে নাই, ভালোবাসা দিতে হয়। যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের বয়ান কি এমন হওয়া উচিত? রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন চলে আসবে যুদ্ধের, ওই যুদ্ধে যদি আপনি অন্যায়ভাবে কাউকে আক্রমণ করেন, শহীদ। দেশপ্রেম ইমানের অঙ্গ, সিদ্ধান্ত একা নেওয়া যাবে না। মীর জাফর আলী খান আশ্বাস পেয়েছিলেন লর্ড ক্লাইভের কাছে যে পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী নবাব তাকে বানানো হবে। এই লোভে তিনি রাজি হয়ে গেলেন। সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছেন তার আয়ু বোধহয় শেষ হয়ে আসছে, যুদ্ধে তিনি হেরে যাবেন। তিনি লুৎফার নেশাকে নিয়ে পালাইতেছিলেন। তখন
মীর জাফরের বড় ছেলে নাম হচ্ছে মিরন। মিরন লুৎফা এবং সিরাজকে আটক করলেন, সিরাজকে অ্যারেস্ট করলেন। ঠিক আছে, সিরাজকে আটক করলেন এই মিরন। আটক করে লুৎফাকে নিয়ে যান নিজ বাড়িতে, মিরন নিজ বাড়িতে নিয়ে যান, আর সিরাজকে নিয়ে যান কারাগারের মধ্যে। তার শাস্তি হবে, সে অন্যায় করেছে, 123 জন মানুষে মেরে ফেলছে, এইটার বিচার হওয়া চাই। লুৎফার নেশাকে ছোটবেলা থেকে মিরন পছন্দ করতেন। এই লুৎফাকে কাছে পেয়ে মিরন অফার করেছিল, লুৎফা, সিরাজকে ইংরেজরা অ্যারেস্ট করেছে, যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে। বলছে তো মারায়ও না, এখন তোমারে কে দেখবে, মাত্র বিয়ে হয়েছে 1-2 বছর হবে, তুমি কি করবা? বলছে আমি কি করবো মানে, আমি তোমারে বলবো? বলছে না, আমি বলছি কি, যদি তোমার কোনো বাজার সদায় লাগে আমারে বইল। তখন লুৎফার নেশা কি বলেছিল? লুৎফার নেশা বলেছিল যে এতদিন পর্যন্ত ঘোড়ার পিঠে চড়েছে, সে কি গাধার পিঠে উঠবে? এভাবে গাধা বলেছে এই মিরনকে। আর ওই দিক দিয়ে সিরাজকে একাধারে 26 দিন পর্যন্ত কারাগারের মধ্যে বন্দি, 26 দিন বন্দি করে রাখা হয় এই সিরাজউদ্দৌলাকে। কিন্তু ফ্যামিলির কেউ যায় না। ইংরেজরা মোহাম্মদী বেগ, মনে রাখবেন, একটা কুলাঙ্গার মোহাম্মদী বেগ, সে ছিল সিরাজউদ্দৌলার দুধ ভাই। এই মোহাম্মদী বেগকে 10,000 টাকা দিল। 10,000 টাকা ইংরেজরা দিয়ে বলল যে তুমি গিয়ে সিরাজকে হত্যা করবা। বলছে ওকে ফাইন। তার হাতে অস্ত্র দিয়ে দেওয়া হলো। কারাগারের মধ্যে প্রবেশ করলেন। সিরাজ তো মোহাম্মদী বেগকে দেখে শত্রু মনে হয়নি, ফ্যামিলির সদস্য মনে হয়েছে। আরে মোহাম্মদী বেগ, তুমি এসেছো ভাই? জানো না আজকে 26 দিন আমি কারাগারের মধ্যে পড়ে আছি, খুব কষ্ট হয়, ফ্যামিলির একটা লোক আমাকে দেখতে আসেনি, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। বলছে হ্যাঁ, আমাকে দেখে নাও, একবারে জীবনের তোরে দেখে নাও, আমি তোমাকে হত্যা করতে এসেছি। বলছে বলো কি মোহাম্মদী বেগ, তুমি আমাকে হত্যা করতে এসছো মানে তুমি দুষ্টামি করছো? বলছে না, আমি সিরিয়াসলি বলছি। মোহাম্মদী বেগ, ভুলে যেও না, ছোটবেলা তোমার মা মারা গিয়েছিল, আমার মা দুধ পান করাইয়া তোমাকে বাঁচাইয়াছে, সেই তুমি আমাকে হত্যা করবা? বলছে জি, ইংরেজরা আমাকে 10,000 টাকা দিয়েছে, আমি 10,000 টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছি। 10,000 টাকার কাছে মানুষের ব্যক্তিত্ব, মানুষের আত্মা বিক্রি হয়ে যায়। তখনকার যুগে 10,000 অনেক টাকা, বর্তমানে তো 500 টাকার বিনিময়ে মাথা বিক্রি হয়ে যায়, ভোট দিয়ে ফেলে আরেকজনকে। 500 টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বিচার বিবেচনা ব্যতীতই দেখা যাচ্ছে যে অন্যায়কারীকে আমি সমর্থন দিয়ে দিচ্ছি। দিস ইজ ক্যারেক্টার অফ হিউম্যান বিং। আমাদের এই হচ্ছে চরিত্র। মোহাম্মদী বেগ, সত্যি তুমি আমাকে হত্যা করতে এসছো? বলছে জি। যে শোনো, আমার খালামণি ঘসিটি বেগম আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আরেকটা বিশ্বাসঘাতকতা করেছে আমার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান, আরেকটা বিশ্বাসঘাতক হলোয়েল। এত বিশ্বাসঘাতকদের মধ্যে আমি বেঁচে থাকতে চাই না। তুইও বুঝি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, নে মেরে ফেল। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তখন আর দেরি করে নাই, মোহাম্মদী বেগ সাথে সাথে তাকে ড্যাগার ঢুকাইয়া দেয়। স্পটের মধ্যেই সিরাজউদ্দৌলা মরে যায়। সিকান্দার আবু জাফরের নাটকটা আপনারা পড়েন যখন সুযোগ পান। সিরাজ মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিল, খোদার কাছে শুক্রিয়া লুৎফা, এ পীড়ন তুমি দেখলে না, যদি দেখতে তোমার হাজবেন্ডকে একজন বিশ্বাসঘাতকের হাতে প্রাণ দিতে হচ্ছে, তুমি সহ্য করতে পারতে না। বাংলার স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য অস্তমিত হয়ে যায়। ব্রিটিশরা চলে আসে ক্ষমতায়। লর্ড ক্লাইভ তো খুশি, আরে শালার এত বিশ্বাসঘাতক, ওয়াও, তো তোরা এত হারামি, টাকার কারণে তোরা ছুরি ঢুকাইয়া দেস। এই হচ্ছে বাঙালি জাতি। বাঙালি জাতিকে বিশ্বাস করতে নেই, ঠিক আছে? নিজে করে দুর্নীতি,
আবার বলে যে না, খাবারের মধ্যে ভেজাল, উমুকে ঘুষ খায়, শুধু সমালোচনা করে, কিন্তু নিজেরটা খবর নেই। এই হচ্ছে আমাদের চরিত্র। আচ্ছা দেখেন, আমাদের আমাদের এই সিরাজউদ্দৌলার পরে আমাদের বাংলায় যারা শাসন কাজ শুরু করেছিল তিনি হচ্ছেন কে? তারা হচ্ছে ইংরেজরা। এই সে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ যখন ক্ষমতায় বসলেন তখন নবাব বানালেন কাকে? তখন নবাব বানালেন মীর জাফরকে। এই মীর জাফর আলী খানকে নবাব বানালেন, কিন্তু মীর জাফর আলী খানের কোনো কাজ, কোনো কথা, কোনো কার্যকরী হয় না। এই লর্ড ক্লাইভ যা বলে তা করতে হয়। মীর জাফর বুঝতে পেরেছিল তার সাথে বিশ্বাসঘাতকতা করছে লর্ড ক্লাইভ। মীর জাফর তখন চিৎকার করে বলছিল, কে কোথায় আছো? দেখো লর্ড ক্লাইভ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। লর্ড ক্লাইভ বলছিল যে, মীর জাফর তোমার কেমনে মারলে সুবিধা হয়, থাপড়ায়া নাকি লাইতায়া? বলছে প্লিজ, আমার কুষ্ঠ, এটা কিন্তু কুষ্ঠরোগে মারা গিয়েছিল, মনে রাখবেন। পরীক্ষাতে আসতে পারে, এটা আসছিল, পরীক্ষা একবার আসছিল যে মীর জাফর কিভাবে মারা যায়, কুষ্ঠরোগে। আর এই যে তার পুত্র মিরন, আরেকটা আছে না মুহাম্মদি বেগ, খেয়াল রাখবেন, মুহাম্মদ নাম পাইলে ভাইবেন না এটা মনে হয় মুসলমান, খুব পাক্কা মুসলমান। এই মোহাম্মদী বেগ আর মিরন, এই দুইটা মারা যায় বজ্রপাতে। ঠিক আছে, বজ্রপাতে মৃত্যু, বাংলায় যেটাকে বলে ঠাড়া পড়ে। এই দুইজন মারা গিয়েছিল বজ্রপাতে, বুঝতে পেরেছেন? আর মীর জাফর মারা গিয়েছিলেন কুষ্ঠরোগে। আর ঘসিটি বেগমকে গঙ্গা নদীতে নিয়ে একবার নৌকা ডুবায়া তারপর হত্যা করে, এবং মা আমেনাকে সহ ব্রিটিশরা। এভাবে দেখা গেল যে মীর জাফরকে ক্ষমতা থেকে নামিয়ে দিল ব্রিটিশরা, কিন্তু ব্রিটিশরা তো সরাসরি ক্ষমতা নিবে না। মীর জাফরের মেয়ের জামাই মীর কাসিম, মনে রাখবেন, এই সেই মীর কাসিম তাকে ক্ষমতায় বসালো। মীর কাসিমের হাতে কি দেয়া হলো? ক্ষমতা, যাতে এই বাংলার মানুষ ব্রিটিশদেরকে সন্দেহ না করে যে তারা মনে হয় আমাদের দেশ দখল করতে আসছে। বলছে না না, আমরা জনগণের পক্ষে, জনগণের কথা বলতে আসছি আমরা। তো দেখা গেল যে আমরা জনগণের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা মানবতার পক্ষে কথা বলার জন্য আসছি, আমরা কি দেশ দখল করার জন্য আসছি এভাবে? কিন্তু মীর কাসেম বুঝতে পেরেছে, যার কারণে 1764 সালে তার সাথে একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তার সাথে একটা যুদ্ধ হয়েছিল উষ্টির। সে যুদ্ধে দেখা গেল যে মীর কাসেমকে হত্যা করে ব্রিটিশরা একচাটিয়াভাবে আমার ভারতবর্ষের সকল ক্ষমতা নিয়ে নিল। তাহলে ভারতবর্ষের সকল ক্ষমতা, ভারতবর্ষের এই যে সকল ক্ষমতা ব্রিটিশরা নিয়ে নেয় কার পরে? ভারতবর্ষের সকল ক্ষমতা ব্রিটিশরা নিয়ে নেয় হচ্ছে এই মীর কাসিমকে হত্যা করার মাধ্যমে। শুরু হয়ে গেল ব্রিটিশ শাসন। একের পর এক দেখা গেল যে ব্রিটিশরা শাসন এবং শোষণ শুরু করলো। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার ক্লাস কি দেখা যাচ্ছে কিনা? আমার এখানে স্ক্রিনটা চলে গেছে আর কি, আপনারা দেখেন আমাকে দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করে জানাবেন। মানে দেখা যাচ্ছে? ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করবো। হ্যাঁ, আর কিছুক্ষণ আমি কন্টিনিউ করব, তারপরে শেষ করে দিচ্ছি। তবে এতটুকু বলি, মধ্যযুগের যে ইতিহাসটা, এখানে নবাব, মুঘল বংশ, 12 ভূঁইয়া, তারপরে আরেকটা অংশ আছে সেটা সুলতানি যুগ। এটা কিন্তু মধ্যযুগেরই। এই সুলতানি যুগ থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। যদি বলা হয় যে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন কে? তিনি হচ্ছেন বাংলার প্রথম সুলতান। তাহলে বাংলার প্রথম সুলতান যিনি, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, একটু লিখে নেন, এরপর আমি শেষ দিয়ে দিব ক্লাস। প্রথম সুলতান যিনি ছিলেন তার নাম হলো ফখরুদ্দিন মুবারক শাহ। এই সেই ফখরুদ্দিন মুবারক শাহ যিনি 1338 সালে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন, এবং এই সোনারগাঁকে
দেখা গেল যে মুসলমানদের রাজধানী হিসাবে নেওয়া হয়েছিল। তো এখানে কি হয়েছিল দেখেন, বাংলার প্রথম সুলতান বললে ফখরুদ্দীন মুবারক শাহ, আর যদি বলা হয় সমগ্র বাংলার, তিনি কিন্তু ছিলেন শুধু সোনারগাঁয়ের। যখন বলা হবে সমগ্র বাংলার সুলতান কে, তখন হবে সম্রাট ইলিয়াস শাহ। এই সেই ইলিয়াস শাহ যিনি হলেন সমগ্র বাংলার সম্রাট ছিলেন। বাংলায় বিভিন্ন জনপদে বিভক্ত ছিল, বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। এই জনপদগুলোকে একত্রিত করে বাংলা নামকরণ করেছিলেন। তাহলে মনে রাখবেন, বাংলায় কয়টা জনপদ ছিল? 16টি। 16টি জনপদকে একত্রিত করে বাংলা নামকরণ করেছিলেন কে? নামকরণ করেন এই ইলিয়াস শাহ। ঠিক আছে, ইলিয়াস শাহ হচ্ছে বাংলা নামকরণ করেছিলেন। এর আগে কিন্তু বাংলা এই নামটা ছিল না, বিভিন্ন জনপদে বিভক্ত ছিল বাংলা। যার কারণে ইলিয়াস শাহকে বলা হয় বাঙালি জাতির প্রথম জনক। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাঙালি জাতির প্রথম জনক কে, তিনি হচ্ছেন সম্রাট ইলিয়াস শাহ। বাঙালি জাতির প্রথম জনক কে বলেন? বাঙালি জাতির প্রথম জনক যিনি, তিনি হচ্ছেন এই সম্রাট ইলিয়াস শাহ। কেন বলা হয়? তিনি বাংলার নামকরণ করেছিলেন বলে, বাংলার নামকরণ করেছিলেন বলে তাকে বলা হয় কি? বাঙালি জাতির প্রথম জনক। এই সেই ইলিয়াস শাহ, আপনার এই নামটা বাংলা সাহিত্য কিন্তু পড়েছেন। ইলিয়াস শাহের নাতি, ইলিয়াস শাহের যিনি নাতি, ওনার নাম কি? গিয়াসউদ্দিন আজম শাহ। মনে রাখবেন, গিয়াসউদ্দিন আজম শাহ, যার সময়ে লাইলি মজলি রচনা হয়েছিল। এই সেই গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাকে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন কে? বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন যিনি, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। অনেকে 1952 সালের সালাম, রফিক, জব্বর, বরকাত, বঙ্গবন্ধু, তারপরে দিয়ে আইয়ুব খান, এগুলো লিখে দিয়ে আসবে। কিন্তু জেনে রাখেন সঠিক ইতিহাস, বাংলা ভাষায় মানুষ কথা বলতো না, কুল মুন্ডা নিচু শ্রেণীর ভাষা কল্পনা করা হতো। সে বাংলা ভাষাকে সম্মানের ভাষা, রাষ্ট্রের ভাষা হিসেবে ঘোষণা দিয়েছিলেন যিনি, স্বীকৃতি দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন বাংলার কৃতি সন্তান, যিনি হচ্ছেন ইলিয়াস শাহের নাতি গিয়াসউদ্দিন আজম শাহ। এই সে গিয়াসউদ্দিন আজম শাহের কথা বলছি, যার সময়ে তোমার এই যে বাইবেল, এটা বাংলা অনুবাদ করা হয়, গীতা, রামায়ণ, এগুলো বাংলায় অনুবাদ করা হয়। এই সে গিয়াসউদ্দিন আজম শাহ শাহ মোহাম্মদ সগিরকে নির্দেশ দিয়েছিলেন প্রণয়োপাখ্যান রচনা করো। শাহ মোহাম্মদ সগির গিয়াসউদ্দিন আজম শাহের রাজ দরবারে বসে তিনি ইউসুফ জুলেখা নামক প্রেম কাব্য লিখেছিলেন। ইউসুফ জুলেখা রচিত হয়েছিল কার সময়ে? সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ এর শাসনামলে। অল দ্য বেস্ট যারা আজকের ক্লাসটি করেছেন। ঠিক আছে, যদি উপকৃত হয়ে থাকেন, আশা করি আজকে আমি কি বলবো, আমার কাছে ভালো লাগবে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আজকের ক্লাস থেকে। ঠিক আছে, আর আমি যে নোটগুলো করিয়েছি জাস্ট এগুলোই দেখেন, কারণ আমি তো সিকোয়েন্স মেনটেন করেছি। আপনি নোটটা প্রয়োজনে আবারও দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে প্রশ্ন করতে পারবেন। মঈন আসুক অথবা আমি আসি, যে আসে প্রশ্ন করবেন। ঠিক আছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন না থাকে। স্যার, অপশন দিয়ে পড়ালে মনে হয় ভালো হয়, কারণ এভাবে বেশি মনে থাকবে না। সাইদুল স্যার যেমন অপশন দিয়ে বুঝিয়ে পড়ায়। দেখেন, এক একজনের পড়ার স্টাইল এক এক রকম। ঠিক আছে, যদি অপশন দিয়ে পড়ায় তাইলে অল্প পড়া হবে,
আর যদি এভাবে শুধু ইনফরমেশন দিয়ে যায় তাহলে অনেক পড়ানো যায়। ঠিক আছে, শীত তো আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, এই কারণে তারপর আমি চেষ্টা করব, আপনার বিষয়টা আমি আমলে নিয়েছি, আমি চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড নাইট।